সাল 2016 নর্থ কোরিয়ান হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের 12,000 কোটি টাকা চুরি করে। কিন্তু এই হ্যাকিং কী কারণে সম্ভব হইল? কিভাবে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের 12,000 কোটি টাকা চুরি করে? কারণ বাংলাদেশ ব্যাংক নিজেদের সবথেকে সেন্সিটিভ এবং ভালনারেবল সার্ভারকে 1,000 টাকার সেকেন্ড হ্যান্ড বাসায় ব্যবহার করা সুইচ দিয়ে বাকি নেটওয়ার্কের সাথে কানেক্ট করেছিল। আমি মজা করছি না। আমি শাহরিয়ার ফেরদৌস, আমি বুয়েট সিএসসি থেকে গ্র্যাজুয়েট করেছি। আর আমি এই ভিডিওটা বাংলাদেশের সব জনগণের জন্য তৈরি করছি যাদের টাকা চুরি হয়েছিল। কিভাবেই বা হ্যাকিংটা সম্ভব হইল? কেনই বা বাংলাদেশ ব্যাংক 1 বছর ধরে ঘটনাটাকে ধামাচাপা দিয়ে রাখলো? সব কিছু থাকছে এই ভিডিওতে। হ্যাকিংটা কিভাবে কাজ করেছিল এটা বোঝার আগে আমাদেরকে বোঝা লাগবে কিভাবে ইন্টারন্যাশনাল মানিটারি ট্রানজ্যাকশন সিস্টেমটা কাজ করে। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য ওয়ার্ল্ডের সব মেজর ব্যাংক একটা মেসেজিং সিস্টেমের সাথে কানেক্টেড। এইটাকে বলা হয় সুইফট। সুইফট আসলে মেসেঞ্জার, কিন্তু ব্যাংকদের জন্য। এখন ইন্টারন্যাশনাল একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে টাকা পাঠানোর জন্য সুইফট টার্মিনাল সার্ভার থেকে একটা রিকোয়েস্ট পাঠানো হয়, একটা মেসেজ পাঠানো হয়। সেই মেসেজটা কানেক্টেড অপর ব্যাংক যদি অ্যাপ্রুভ করে, তাহলে একটা ইন্টারমিডিয়ারি ব্যাংকের মাধ্যমে টাকাটা ডেস্টিনেশন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের সুইফট টার্মিনাল সার্ভারটা বাংলাদেশ ব্যাংকের 8ম তলায় 12 ফিট বাই 8 ফিট একটা রুমে রাখা আছে, যেটার কোনো জানালা নাই এবং এটার অ্যাক্সেস অনেক বেশি রেস্ট্রিক্টেড। টার্মিনাল সার্ভারের সাথে কানেক্টেড থাকে একটা প্রিন্টার, যেটা 24/7 সকল ট্রানজ্যাকশনের হার্ড কপি প্রিন্ট করতে থাকে। সুইফটের টাকা পাঠানোর জন্যে প্রত্যেকটা ব্যাংকের মেসেঞ্জারের মতোই একটা আইডি থাকে এবং একটা পাসওয়ার্ড থাকে, এবং ট্রানজ্যাকশনের একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাট ফলো করে লগ ইন করে ট্রানজ্যাকশন রিকোয়েস্টটা পাঠানো হইতো। এখন আসি হ্যাকিংয়ের ঘটনায়। চ্যাপ্টার 1, হ্যাকিং। ফেব্রুয়ারি 4, 2016, বৃহস্পতিবার। আগামী দিন সাপ্তাহিক ছুটি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কাজ শেষ করে অফিস বন্ধ করে চলে যায়। সাপ্তাহিক ছুটির সময়ে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন মনিটরের জন্য জয়েন্ট ডিরেক্টরের আন্ডারে একটি ছোট টিম থাকে। ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরেই সক্রিয় হয়ে ওঠে হ্যাকাররা। তারা টার্মিনাল কম্পিউটারে ঢুকে বাংলাদেশ ব্যাংকের সুইফট আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে 35টা ট্রানজ্যাকশন রিকোয়েস্ট পাঠায়, যার মোট অ্যামাউন্ট ছিল $951 মিলিয়ন, যেটা এখনকার টাকায় অলমোস্ট 12,000 কোটি টাকার সমান। প্রথমে সব কয়টা রিকোয়েস্টই রিজেক্ট হয়ে যায়, কারণ হ্যাকাররা ফরম্যাটিংয়ের মধ্যে কোরেসপন্ডেন্ট ব্যাংক অপশনটা ফাঁকা রেখেছিল। তাই ফেডারেল রিজার্ভ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে একটা মেসেজ পাঠায় যে ফরম্যাটিংটা ভুল হয়েছে, প্রপার ফরম্যাটিং করে ট্রানজ্যাকশন রিকোয়েস্টটা পাঠাতে। হ্যাকাররা সেটা দেখে এবং ঠিকভাবে ফরম্যাট করে আবারও 35টা ট্রানজ্যাকশন রিকোয়েস্ট পাঠায়। এইবার হ্যাকারদের ট্রানজ্যাকশন রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে যায়। হ্যাকারদের কাছে চলে যায় বাংলাদেশ ব্যাংকের $951 মিলিয়ন। বাট ওয়েট, হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সুইফট আইডি এবং পাসওয়ার্ড কেমনে পাইল? কিভাবে বাংলাদেশ ব্যাংকের সব থেকে সিকিউরড সার্ভারের অ্যাক্সেস হ্যাকারদের কাছে চলে গেল? এইটা বুঝতে হইলে আমাদেরকে যাইতে হবে 1 বছর আগে, জানুয়ারি 2015। বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ীদের কাছে রাসেল আসলাম নামের একজন একটা মেইল পাঠায়। মেইলটা জবের রিকোয়েস্টের জন্য ছিল। মেইলটা আসে yeardzen@gmail.com থেকে। ইমেইলটাতে নর্মাল টেক্সটের সাথে নিচে একটা সিভি অ্যাটাচড ছিল। বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়িরা যখনই সেই সিভিতে ক্লিক করে, তাদের কম্পিউটার হ্যাকড হয়ে যায়। এই পদ্ধতিতে হ্যাকিংকে বলা হয় স্পেয়ার ফিশিং অ্যাটাক। এই ধরনের হ্যাকিংয়ে হ্যাকাররা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পটেনশিয়াল ভিকটিমকে আইডেন্টিফাই করে, তারপরে তাদের মেন্টালিটিকে অ্যানালাইজ করে কিছু শেডি লিঙ্ক অথবা কোনো ফাইলে ক্লিক করে তাদের কাছ থেকে সেন্সিটিভ ইনফরমেশান, ফর এক্সাম্পল ক্রেডিট কার্ড ডিটেলস,
এবং অন্যান্য পাসওয়ার্ড চুরি করে নেয়। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীদের ফেসবুক এবং লিঙ্কডইন ব্যবহার করে পটেনশিয়াল টার্গেট আইডেন্টিফাই করেছে। এখন নেক্সট পার্টটা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে বেশি প্যাশনেট তাদের জন্য। কম্পিউটার ম্যালওয়্যার ব্রড সেন্সে দুই ধরনের, ভাইরাস, ওয়ার্ম। ভাইরাস বায়োলজিক্যাল ভাইরাসের মতোই প্রথমে কোনো একটা এক্সিকিউটেবল অথবা কোনো একটা হোস্ট ফাইলের পার্ট হিসেবে এক্সিকিউট হয়, তারপরে অন্য ফাইলে অ্যাটাক করে। আর ওয়ার্ম সেলফ সাফিসিয়েন্ট, এরা নিজেরাই এক্সিকিউট করে এবং রেপ্লিকেট করে। যেহেতু এখনও বাংলাদেশ এই হ্যাকিংয়ের রিপোর্টকে জনগণের কাছে পাবলিকলি প্রকাশ করে নাই, সো আমরা কিছু এডুকেটেড গেস করতে পারি যে আসলে কি হয়েছিল। মোস্ট প্রবাবলি সিভিটাতে অথবা জিপ ফাইলটাতে কোনো ম্যাক্রো ভাইরাস ছিল, যেটা ওপেন করার সাথে সাথেই বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ির কম্পিউটারের সাথে হ্যাকার কম্পিউটারের একটা ব্যাকডোর চ্যানেল তৈরি হয়ে যায়। এই জিনিসটাকে বলা হয় র্যাট, অর্থাৎ রিমোট অ্যাক্সেস ট্রোজান। একবার ইনিশিয়াল অ্যাক্সেস পেয়ে যাওয়ার পরেই হ্যাকাররা হ্যাকিংয়ের নেক্সট স্টেপে যায়। তারা বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে ল্যাটারাল মুভমেন্ট শুরু করে, অর্থাৎ তারা বাংলাদেশ ব্যাংকের এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে হপ করতে শুরু করে। টার্গেট সুইফট টার্মিনাল কম্পিউটার। যেন হ্যাকিংটা ডিটেক্ট করা না যায়, সেই কারণে হ্যাকাররা এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে হপ করার পরে প্রিভিয়াস কম্পিউটারের সকল রেকর্ড মুছে ফেলে। জানুয়ারি 2016, এক বছর ধরে ওয়েট করার পরে হ্যাকাররা বাংলাদেশের সুইফট টার্মিনালের অ্যাক্সেস পেয়ে যায়। এই অ্যাক্সেসটা সম্ভব হয়েছিল কারণ বাংলাদেশ ব্যাংক নিজেদের সবথেকে সেন্সিটিভ সার্ভারটাকে নর্মাল সেকেন্ড হ্যান্ড সুইচের সাথে রেস্ট অফ দ্য নেটওয়ার্কের সাথে কানেক্ট করেছিল। এইখানে বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল একটা ম্যানেজড সুইচ ইউজ করা, যেটার দাম 1.5 লাখ বা 1 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত হইতে পারে। বাংলাদেশ ব্যাংক যেটা কিনেছিল সেটার দামে 1000 টাকা। আই এম নট কিডিং, রয়টার্স নিজে এই রিপোর্ট বানিয়েছে। চ্যাপ্টার 3, এক্সিকিউশন। ফেব্রুয়ারি 4, 2016, বৃহস্পতিবার যখন বাংলাদেশ ব্যাংকের অফিস বন্ধ করে এমপ্লয়িরা বাসায় চলে যায়, তখনই হ্যাকাররা অ্যাক্টিভ হয়। তাদের কাছে অলরেডি বাংলাদেশ ব্যাংকের সুইফট টার্মিনালের অ্যাক্সেস আছে। 1 মাস ধরে মনিটর করার পরে তাদের কাছে এখন বাংলাদেশ ব্যাংকের সুইফট আইডি এবং পাসওয়ার্ডও আছে। সো তারা খুব সহজেই টাকা ট্রান্সফার করে সব লগ, সব ট্রেস ডিলিট করে দিতে পারে। কিন্তু একটা প্রবলেম, রিমেম্বার আমি ভিডিও শুরুতে বলেছিলাম সুইফট সার্ভারের সাথে একটা প্রিন্টার 24/7 কানেক্টেড থাকে, যেইটা সকল ট্রানজ্যাকশনের হার্ড কপি প্রিন্ট করতে থাকে। প্রিন্টারটা বন্ধ করার জন্য প্রিন্টারের স্ট্রিমে হ্যাকাররা সব ক্যারেক্টারকে নাল ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেয়। তারপর তারা সুইফট টার্মিনাল কম্পিউটারে ঢুকে 35টা ট্রানজ্যাকশন রিকোয়েস্ট পাঠায়, যার নেট অ্যামাউন্ট ছিল 12,000 কোটি টাকা। এদের ডেস্টিনেশন ছিল ফিলিপিনের কিছু ব্যাংক এবং শ্রীলঙ্কার একটা এনজিও। তাদের প্রথম রিকোয়েস্ট ফরম্যাটিং এররের কারণে অ্যাপ্রুভ না হইলেও সেকেন্ড রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়। তাতে ফেডারেল রিজার্ভ ব্যাংক $951 মিলিয়ন ট্রান্সফার রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। কিন্তু এইখানে ভাগ্যের জোরে বাংলাদেশ বেঁচে যায়। ওয়েট, এক্সপ্লেইন করি কিভাবে। ফিলিপিনের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে হ্যাকাররা টাকা ট্রান্সফারের রিকোয়েস্ট পাঠায়। এদের মধ্যে একটা ব্যাংকের লোকেশন ছিল জুপিটার নামের একটা রাস্তার পাশে। এখন বাংলাদেশের ভাগ্য এত ভালো, সেই সময় ইরানের ওপরে আমেরিকার নিষেধাজ্ঞা ছিল তেল রপ্তানিতে। এখন তেল রপ্তানি করার জন্য ইরান একটা ট্যাঙ্কার কোম্পানিকে ব্যবহার করছিল, যেটার নাম ছিল জুপিটার। এই কারণে যেন ইরান নিষেধাজ্ঞা এড়াতে না পারে, তার জন্যে আমেরিকা জুপিটার নামের সব ট্রানজ্যাকশনকে ফ্ল্যাগ করে ম্যানুয়াল রিভিউয়ের জন্য। সো এই কারণে 31টা ট্রানজ্যাকশন রিকোয়েস্ট ম্যানুয়াল রিভিউয়ের জন্য চলে যায়।
তারপর ফেডারেল রিজার্ভের এমপ্লয়িরা রিভিউ করে যে এই জুপিটার ইরানের জুপিটার না। তারপরে 31টা রিকোয়েস্ট একটু অড থাকায় তারা আরেকবার বাংলাদেশ ব্যাংককে একটা মেসেজ পাঠায় যে আপনারা এটাকে কনফার্ম করেন। এখন হ্যাকাররা যদি বসে থাকতো, ওয়েট করতো, তারা এইটাকে অ্যাপ্রুভ করে ফেলতে পারতো। কিন্তু এই মেসেজটা আসে রাত 4টার দিকে, যখন অলরেডি হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সব কম্পিউটার অ্যাক্সেস ক্লিন করে চলে গেছে। এইভাবে ভাগ্যের জোরে বাংলাদেশের $850 মিলিয়ন বেঁচে যায়, যেটা 10.5 কোটি টাকার সমান। কিন্তু 5টা রিকোয়েস্ট সাকসেসফুল হয়। এদের মধ্যে 4টা ছিল ফিলিপিনের আরসিবিসি ব্যাংকের কাছে এবং একটা ছিল শ্রীলঙ্কার শেলেকা ফাউন্ডেশনে। ফিলিপিনের আরসিবিসি ব্যাংকের কাছে 4টা ট্রানজ্যাকশন রিকোয়েস্ট মোট $81 মিলিয়ন ছিল এবং শ্রীলঙ্কার শেলেকা ফাউন্ডেশনের কাছে $20 মিলিয়ন ছিল। এখন ফিলিপিনের যেই 4টা ট্রানজ্যাকশন ছিল সেগুলো অ্যাপ্রুভ হয়ে ফিলিপিনের আরসিবিসি ব্যাংকে চলে যায়। কিন্তু শ্রীলঙ্কার শেলেকা ফাউন্ডেশনে যেই টাকাটা পাঠানোর রিকোয়েস্ট ছিল সেইটাতে হ্যাকাররা শেলেকা ফাউন্ডেশনের বানান ভুল করে ফাউন্ডেশন লেখে। স্পেলিং মিস্টেকের জন্য বাংলাদেশের আরও $20 মিলিয়ন বেঁচে যায়। এইটা করতে বাংলাদেশ ব্যাংক অথবা ফেডারেল রিজার্ভের কোনো ক্রেডিট ছিল না। এইটা হয়েছে আর একটা লাকের কারণে। লাকটা কি ছিল এটা বোঝার জন্যে আর একবার কীভাবে সুইফট ট্রানজ্যাকশন সিস্টেমটা কাজ করে এইটা এক্সপ্লেন করব। যদি আমি এ ব্যাংক থেকে বি ব্যাংকে টাকার ট্রানজ্যাকশন রিকোয়েস্ট পাঠাই, কিন্তু বি ব্যাংকের এ ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আবার এ ব্যাংকের বি ব্যাংকে অ্যাকাউন্ট নাই, তখন কি হবে? তখন দুই ব্যাংকই একটা ইন্টারমিডিয়ারি ব্যাংক খুঁজবে, লেটস সে সি ব্যাংক। তারপর এ ব্যাংকের সি ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, আবার বি ব্যাংকেরও সি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সো বি ব্যাংক বলবে আমার অ্যাকাউন্ট থেকে সি ব্যাংকের এ ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিতে। এখন হ্যাকারদের ট্রানজ্যাকশনের জন্যে ইন্টারমিডিয়ারি ব্যাংকটা ছিল ডয়েচে ব্যাংক। ডয়েচে ব্যাংক অলরেডি তখন অনেকগুলো কন্ট্রোভার্সির কারণে ঝামেলায় ছিল। এই কারণে তারা অনেক সিরিয়াসলি ব্যাপারগুলোকে নিত। এই কারণে একটা ছোট্ট স্পেলিং মিস্টেকের জন্যেও তারা এই ট্রানজ্যাকশনটাকে ক্লোজ করে দিয়ে ম্যানুয়াল রিভিউয়ের জন্য পাঠিয়ে দেয়। এইভাবে ভাগ্যের জোরে বাংলাদেশের $250 কোটি টাকা বেঁচে যায়। এখন শনিবার বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়িরা ফিরে এসে দেখে প্রিন্টারে কোনো হার্ড কপি নাই। তারা মনে করে এটা প্রিন্টারের প্রবলেম, তাই তারা রেখে দেয় এবং এটা ঠিক করার পরে একটার পর একটা ট্রানজ্যাকশন রিপোর্ট প্রিন্ট হইতে থাকে। এইটা জানার পরে বাংলাদেশ ব্যাংকের কি করা উচিত? সবার আগে ফেডারেল রিজার্ভ ব্যাংকে কন্ট্যাক্ট করা উচিত। কিন্তু ফান ফ্যাক্ট, বাংলাদেশ ব্যাংকের কাছে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের কোনো 24/7 কন্ট্যাক্ট নাম্বার ছিল না। আর ইউ কিডিং মি? বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের কাছে আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ব্যাংকের 24/7 কন্ট্যাক্ট নাম্বার নাই। হোয়াট দ্য হেক? যেই ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন টাকা রাখা আছে, সেইটার কোনো কন্ট্যাক্ট নাম্বার বাংলাদেশ ব্যাংকের কাছে নাই। বাংলাদেশ ব্যাংক ইন্টারনেট থেকে ওপেন সোর্স কিছু নাম্বার খুঁজে বের করে এবং নিউ ইয়র্কে কল করে, কিন্তু তখন অলরেডি নিউ ইয়র্কে উইকেন্ড শুরু হয়ে যায়। সো কেউ ফোন তোলে নাই। এইভাবেই বাংলাদেশের $81 মিলিয়ন হ্যাকাররা চুরি করে ফেলে। আপনার কি মনে হয় বাংলাদেশ ব্যাংক কি ডিফারেন্ট করলে এই হ্যাকিংটা আটকাতে পারত? কমেন্ট ডাউন বিলো। নেক্সট ভিডিওতে থাকছে এই হ্যাকিংয়ের কথাটা জানার পরে বাংলাদেশ ব্যাংকের ডিটেলড রেসপন্স কী ছিল।
কিভাবে হ্যাকাররা ফিলিপিন থেকে মানি লন্ডারিং করে $80 মিলিয়ন চুরি করতে পারে।